1 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বন্ধ হবে না উবার, আইন মেনে কার্যক্রম চালু করতে বিআরটিএ কে সড়ক মন্ত্রীর নির্দেশ। সাত দফা দাবিতে 16 জেলায় ট্রাক ধর্মঘট, স্থলবন্দরে পণ্য জট, আর্থিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। শুরু হয়েছে বটতলা রঙ্গমেলা, কর্নেল তাহেরের জীবনী নিয়ে নাটক প্র্যাচের কর্নেলের মঞ্চায়ন। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার বন্ধ না করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিআরটিএ কে আইন মেনে এ কার্যক্রম চালু রাখার কথা বলেন মন্ত্রী। সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ উবার বন্ধ করে দিলেও এই সেবা চালু রাখার পক্ষে ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক যোগাযোগ সহজ করতে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছে, তখন উবারের মতো ডিজিটাল সেবা বন্ধ করে দেয়া মানুষের ভোগান্তি বাড়াবে। রাজধানীতে গত 22 নভেম্বর উবার সেবা চালু হয়। এই পদ্ধতিতে যে কোনো গাড়ির মালিক চাইলে যাত্রী পরিবহন করতে পারবে, পাশাপাশি যাত্রীরা যখন খুশি গাড়ি ভাড়া করতে পারবে। কিন্তু উবার চালুর 2 দিন যেতে না যেতে বিআরটিএ এই ধরনের ট্যাক্সি ক্যাব সেবা বন্ধ করে। নিয়ম কানুন বা লিগ্যাল সিস্টেম এগুলো আলাপ আলোচনা করে ঠিক করে নেওয়া যাবে। আমি বিআরটিকে বলেছি, এটাকে ঘৃণা না করে, এটাকে প্রত্যাখ্যান না করে, এটাকে কিভাবে সিস্টেমের মধ্যে এনে একটা গণপরিবহনের সংকট দূরীভূত করার ক্ষেত্রে উবার একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটাকে আমাদের স্বাগত জানানো উচিত। অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা উবার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী এরশাদুল আলম। স্বাগত এরশাদুল আলম। আমরা একটু জানতে চাই যে উবার নিয়ে বিআরটিএ এর যে অবস্থান, অর্থাৎ তারা বলছেন যে উবার এখানে চালানো যাবে না, সেইটার আইনগত ভিত্তি কি এবং বাণিজ্যিক যে ক্যাব আছে বা বাণিজ্যিক যে সার্ভিসগুলি আছে সেটার সঙ্গে উবারের কোনো ধরনের বিরোধ আছে কিনা? ধন্যবাদ। উবারের যে সার্ভিসটা প্রোভাইড করছে, আমরা উবারের সার্ভিসটা যদি একটু দেখি, তাহলে সার্ভিসটা হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সার্ভিসটা দিচ্ছে ওরা, তাতে 3টা পার্টি ইনভলভ আছে। একটা হচ্ছে উবার যে সার্ভিসটা প্রোভাইড করছে, আর একটা হচ্ছে ড্রাইভাররা যারা উবারের সার্ভিসের সাথে রেজিস্ট্রেশন নিয়েছে, এবং প্যাসেঞ্জাররা যারা উবারের সার্ভিসের সাথে রেজিস্ট্রেশন নিয়েছে। সো বেসিক্যালি এখানে যেটা উবার যেটা করছে সেটা হলো আপনার একটা সার্ভিসটাকে ফ্যাসিলিটেট করতেছে। ইটস মোর অফ ই কমার্স সার্ভিস। আমরা ই কমার্সে যেভাবে দেখি, আমাজন কিংবা অন্যান্য যে সার্ভিসগুলো আছে, তারা একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করছে যেখানে মানুষজন সার্ভিস নিচ্ছে অথবা প্রোডাক্ট নিচ্ছে। এরশাদুল আলম, বোঝা যায় যে পুরো ব্যাপারটা আসলে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেইটা প্ল্যাটফর্মটার কোনো রাজনৈতিক সীমা নেই। অর্থাৎ অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যেরকম রাজনৈতিক সীমা থাকে, অর্থাৎ একটা দেশের জন্য এই ধরনের প্ল্যাটফর্মের হয়তো সারাটা বিশ্বই তার চলার ক্ষেত্র। সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেই ব্যাপারটি করা হয়েছে, অন্তত বিআরটিএ থেকে বিজ্ঞাপন আমরা যতটুকু দেখলাম যে এটি যথাযথ অনুমোদন নেওয়া হয়নি। এই অনুমোদনের কি কোনো ধরনের প্রয়োজন আছে, বা থাকলে সেটা কোন ধরনের অনুমোদনের দরকার? উবার সার্ভিস প্রোভাইড করার জন্য উবার কোম্পানিকে কোনো পারমিশন নিতে হবে না, কোনো পারমিট নিতে হবে না বিআরটিএ থেকে, কারণ তারা কোনো ট্যাক্সি ক্যাব সার্ভিস প্রোভাইড করতেছে না পারসে। এটা শুধুমাত্র তারা একটা সার্ভিস ফ্যাসিলিটেট করছে। তো এখন এখানে প্রশ্ন হলো, যারা উবার সার্ভিসের সাথে এনরোলড আছে অ্যাজ এ ড্রাইভার, তাদের ড্রাইভিং লাইসেন্সের কন্ডিশনটা কি? তারা কি প্রফেশনাল ড্রাইভার নাকি নন প্রফেশনাল ড্রাইভার? তো নন প্রফেশনাল ড্রাইভারের যে লাইসেন্সের মধ্যে যদি কোনো কন্ডিশন অ্যাটাচ থাকে, তারা কোনো ধরনের হায়ার অথবা রিওয়ার্ডের বেসিসে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবে না। সেই ক্ষেত্রে তখন আপনার কন্ডিশনটা মানে লায়াবিলিটিটা অ্যারাইজ করে হলো ওই ড্রাইভারের উপরে। কিন্তু এখানে উবারের কোনো পারমিশন নেওয়ার প্রয়োজনীয়তা নাই। বাংলাদেশের যে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স যেটা আছে 1983,
সেটার আন্ডারে কোনো পারমিশন নিতে হবে না। এরশাদুল আলম, আমরা যেটা বুঝতে পারতেছি এমনিতে সাধারণভাবে, আমি আইনের দিক থেকে জানি না, যে একটা পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটা যারা এখন ট্যাক্সি ক্যাব ব্যবসায় আছে বা এই ধরনের বাণিজ্যিক সেবা দেন তারা হয়তো বিআরটি এর কাছে যেতে পারেন যে তাদের বিজনেস প্রোটেকশনের জন্য, কিন্তু আমরা এটা বিভিন্ন সময়ই দেখেছি এবং যতই প্রযুক্তির উদ্ভব নতুন নতুন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনগুলির সঙ্গে আমাদের অ্যাডাপ্ট না করে উপায় নেই। এখন যদি কেউ এখন বলে যে প্রেস সেই আগের জামানার মতো প্রেস হতে হবে, আর না হলে সেটারও একটা সময় 80-র দশকে কিন্তু আমরা যারা মিডিয়াতে কাজ করেছি তারাও কিন্তু এই প্রতিরোধের মুখোমুখি হয়েছিলাম যে আধুনিকায়ন, কম্পিউটার আনা যাবে কি না, এই বিষয়গুলি। তো ব্যাপারগুলি কি সেই রকম প্রতিবাদী কি আসছে মনে হয়, নাকি এটার আসলে কোনো সত্যিকারই আইনগত কোনো ভিত্তি আছে যে বিজনেস প্রোটেকশনের দিক থেকে? বিজনেস প্রোটেকশনের দিক থেকে আসতে পারে, কিন্তু এখানে উবার সার্ভিসের যেই ইন্টারেস্টিং বিষয় যেটা আছে সেখানে কিন্তু আপনার হলুদ ইয়েলো ট্যাক্সি ক্যাব কিংবা অন্যান্য ট্যাক্সি ক্যাব যে সার্ভিস প্রোভাইডার আছেন তারাও কিন্তু এনলিস্ট করতে পারেন নিজেদেরকে। সো তাদের বিজনেস হারানোর কোনো প্রশ্ন কিংবা বরঞ্চ আমার মনে হয় তাদের বিজনেস আরও বাড়বে। এরশাদুল আলম, এটা অবশ্য ঠিক যে তারা যদি ঠিক মতো বা সবাই যদি এটা ঠিক মতো নিতে পারে, বরং আমার কাছে মনে হয় এটা যে উবারকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব, কি কি বিষয়ে সমস্যা হতে পারে আমাদের সমাজের জন্য, সেগুলি বরং অ্যাড্রেস করা অনেক বেশি জরুরি। যে যারা ড্রাইভার হিসেবে রেজিস্টার্ড হচ্ছেন তাদেরকে কি কি ধরনের তথ্য দেওয়া হচ্ছে সেগুলি ঠিকমতো দেখা হচ্ছে কিনা, এবং বিআরটি এর সঙ্গে এটা কোনো ক্রস চেক করার কোনো সুযোগ আছে কিনা, বা আমাদের যে ন্যাশনাল ডেটাবেস আছে সেইখান থেকে ক্রস চেক করার সুযোগ আছে কিনা, এই বিষয়গুলি বরং আমাদের বিবেচনা অনেক বেশি জরুরি ছিল বিআরটি এর দিক থেকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা আসলে সিস্টেমেটিক্যালি আনা সম্ভব কিনা, অর্থাৎ ড্রাইভারদের একটা আলাদা ডেটাবেস আমরা উবারের কাছেও পেতে পারি, কোনো একটা দুর্ঘটনা ঘটলে যেন সেটা ক্লেম করা যায়। অবশ্যই এখন পৃথিবীর বিভিন্ন দেশে আপনার উবারের বিরুদ্ধে অনেকগুলো মামলা মোকদ্দমা হয়েছে, তার মধ্যে উবার সার্ভিস নিয়ে যে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে সেগুলো নিয়েও অনেকগুলো মামলা হয়েছে। মোস্ট রিসেন্টলি আমাদের সবাই যেটা জানি ভারতে যেটা ঘটেছিল, তো ওই ধরনের সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই বিআরটি একটা স্টেপ নিতে পারে, একটা নীতিমালা তৈরি করতে পারে, যে আলাদা একটা ডেটাবেস তৈরি করা হোক, অথবা উবারকে বাধ্য করা হোক একটা ডেটাবেস মেনটেন করার জন্য, এবং যদি ল এনফোর্সিং এজেন্সি যদি কোনো ইনফরমেশন চায় সেই ইনফরমেশনগুলো যেন তারা প্রোভাইড করে। কাজী এরশাদুল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের মনে হয় যে আপনার কাছ থেকে যেটি বুঝতে পারলাম যে এটি বন্ধ করার উদ্যোগের চাইতে আসলে অন্যান্যভাবে কিভাবে আরও সিকিউর করা যায় সে বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই টু স্পিকে নিচ্ছে একটা বিরতি। রাজধানীর গুলশানে একটি হোটেলে চলছে মিডিয়া ইউনিটের মত বিনিময় সভা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই যে জিটিভি সহ বিভিন্ন টেলিভিশনগুলি ভারতীয়, পাকিস্তান এবং টার্কি দুইটা ফিড তৈরি করছে। এই যে ইন্টারন্যাশনাল ফিড এবং বাংলাদেশ ফিড। একটা অনুষ্ঠান চলছে, দেখেন অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানটা সেম। এরা বিজ্ঞাপন বিরতিতে যখন যাবে তখন ইন্টারন্যাশনাল ফিডে বিজ্ঞাপন শুরু হয়েছে, এক্ষুনি দেখেন এখন অনুষ্ঠানটা অনুষ্ঠান শেষ হলে এখন বিজ্ঞাপনে যাবে। এখানে চলছে হচ্ছে গোদরেজের বিজ্ঞাপন, এখানে চলছে প্রাণের বিজ্ঞাপন। দেখেন লোকাল ফিডে, এই বাংলাদেশ ফিডে এই প্রাণের বিজ্ঞাপনটা ইন্টারন্যাশনাল ফিডে নাই। একদম সেম টাইম, ঘড়ির কাঁটা ধরে আমরা রেকর্ড করেছি। 16 তারিখ কয়টার সময়টা? 16 তারিখ 6:42। এখানে চলছে ইউনিলিভার, এখানে চলছে, এখানে যথেষ্ট বিজ্ঞাপন নাই। বাংলাদেশ ফিডে ধরেন এখন চলছে প্রোমো, কিন্তু কোনো বিজ্ঞাপন কমন না। এই যে বাংলাদেশ, এই বিপদ থেকে আমরা কিভাবে বাঁচবো, আপনি আমাদের দিক নির্দেশনা দেবেন। আপনারা 400 কোটি টাকার বিজ্ঞাপন, প্রথম বছর 200 কোটি এবং এই বছর 400 কোটি টাকার বিজ্ঞাপন এখানে এই পদ্ধতিতে। এখানে এখন অনুষ্ঠান চলছে যথারীতি, অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বিজ্ঞাপন। ভাইয়া তুমি একটু সরো, একটু কার মাথা দেখা যাচ্ছে। বিজ্ঞাপন বিরতিতে যাওয়া, এখন কি বিজ্ঞাপন আসবে? এই যে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ভিন্ন বিজ্ঞাপন। বাংলাদেশ ফিডে কি চলছে? হ্যাঁ, প্রাণের স্পাইসি, আর এখানে চলছে অন্য একটা বিজ্ঞাপন।
এটা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন আমি ওনাদের সাথে কনসাল্ট করবো যে এই যে জিনিসটাই আমরা এতদিন যাবত বুঝাতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, যেই সার্কুলার বলা হচ্ছে যে বাংলাদেশি পণ্য যদি আমি বিদেশে বিপণন করি, তোফাল ভাই এটা ভালো বুঝবেন, আমি সৌদি আরবে প্রোডাক্ট বিপণন করতে চাই, আজাদ ভাই তোফাল ভাই একটু যদি শুনতেন, আমাদের রেমেডি লাগবে যে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, আমি যদি ধরেন সৌদি আরবে আমার একটা পণ্য বিপণন করব, এই পানি টাইপ বিপণন করবো, স্পা, সৌদি আরবের টিভিতে রেডিওতে আমার কিছু বিজ্ঞাপন দিতে হবে, সেই জন্য ওরা টোটাল টার্নওভার এক্সপোর্টের 5% মতো হাত আন্দাজে, যেহেতু লটা এখনো পরিষ্কার না, হাত আন্দাজে 5% মতো রেমিট করতে দেয় ফর বিজ্ঞাপন। এটা হচ্ছে ব্যানারটা হচ্ছে বাংলাদেশি পণ্যের বিদেশের বাজারে প্রচার প্রসারের স্বার্থে, হুইচ ইজ অ্যাবসলিউটলি অলরাইট। প্রাণের যদি ভারতে তার মার্কেট থাকে, সে ভারতের বাজারে প্রচার প্রসারের জন্য বিজ্ঞাপন দিবে। এখন এই চ্যানেলগুলি পাকিস্তান, ভারতীয় এবং টার্কিশ চ্যানেলগুলি করছে 3 রকম। ইন্টারন্যাশনাল ফিডে বিজ্ঞাপন দিলে, ভারতীয় ফিডে বিজ্ঞাপন দিলে 100 টাকা, বাংলাদেশ ফিডে বিজ্ঞাপন দিলে 10 টাকা, 2 ফিট মিলাই দিলে 110 টাকা। 110 টাকায় কেউ যদি বিজ্ঞাপন দেয় আমার আপত্তি নাই। ভারতের মার্কেটে প্রচার প্রসারের জন্য 100 টাকায় ডলারে বিজ্ঞাপন দেয়, তাতেও আমাদের আপত্তি নাই। কিন্তু এই আইনের ফাঁক গলে 10 টাকা দিয়ে ডলারে বাংলাদেশের বাজারে বাংলাদেশি ফিডের জন্য যে বিজ্ঞাপন দিচ্ছে, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি হাসানুল হক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই মিডিয়া ইউনিটের সকলের পক্ষ থেকে, এবং তিনি আমাদের সাথে কথা শুনেছেন। সালমান এফ রহমান সাহেব সেদিন আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি। এই যে 100 টাকা 10 টাকার ফিডে যে বিজ্ঞাপন দেওয়া, এটা অন্যায়। উনি তাৎক্ষণিক একটি সার্কুলার জারি করেছেন, আমরা সার্কুলারটা দেখতে চাই এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। সার্কুলারটা একটু দেওয়া হোক। এই সার্কুলার স্পষ্ট ভাষায় বলা আছে যে বাংলাদেশি দর্শকদের টার্গেট করে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া আইনত 2 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ, এবং তার সাথে যারা জড়িত তাদেরকে কেন আইনের আওতায় আনা হবে না, এবং যেই সব চ্যানেলগুলি এই কাজ করছে তথ্য মন্ত্রণালয় বলছে তাদের ডাউনলিঙ্ক পারমিশন কেন বাতিল করা হবে না। এর চেয়ে ভালো রেমেডি হতে পারে না। আমরা আবারও হাসানুল হক সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। এবং আপনারা দেখেছেন কি হচ্ছে, আমরা 7 দিন ক্রমাগত ভারতীয়, টার্কিশ এবং পাকিস্তানি চ্যানেলগুলি টেপ করেছি, এবং এই প্রত্যেকটাকে আমাদের সময় দিলে এই প্রতিটা দিনের মিনিট বাই মিনিট কত টাকার বিজ্ঞাপন গেছে সেটা আমরা আপনাদের দেখাতে পারবো। কিন্তু এখন সেই বিজ্ঞাপনগুলি যাচ্ছে কিভাবে? বিজ্ঞাপন তো উড়ে যাচ্ছে না। আমরা স্টার জলসার একটা প্রেজেন্টেশন যদি দেখি, তাহলে আমরা চক্রটা বুঝতে পারবো এই বিজ্ঞাপন কিভাবে যাচ্ছে। একটু স্টার জলসা একটা প্রেজেন্টেশন দেখি। প্রপোজাল ফর অ্যাডভার্টাইজমেন্ট ইন স্টার জলসা। স্টার জলসা একটা আমাদের সকলকে, প্রাণ গ্রুপকে, আমাকে, আপনাকে, সবাইকে প্রপোজাল দিচ্ছে। পরের পৃষ্ঠায় যাই। এখানে তারা বলছে, হ্যাঁ, দ্বিতীয়টা কি, ইটস অলসো এক্সক্লুসিভ মার্কেটিং সার্ভিস এজেন্ট ফর স্টার জলসা ইন বাংলাদেশ। রিপল একটা সংগঠন, তাদেরকে দাবি করছে স্টার জলসার তারা বাংলাদেশের বিজ্ঞাপনে সোল এজেন্ট। কি বিজ্ঞাপন দিচ্ছে পরেরটাই যাই। এবং ওরা কারা? ওরা নিজেদের একটা স্ট্রং নেটওয়ার্ক দাবি করছে। এই স্ট্রং নেটওয়ার্কের মাঝে আছে হচ্ছে ইমপ্রেস গ্রুপ, তাদের আনন্দ আলো, চ্যানেল আই, সাপ্তাহিক নামে পত্রিকা আছে, তাদের ইনসেপ্টা নামে ফার্মাসিউটিক্যাল আছে, তাদের ইউনিট্রেড নামে অ্যাড এজেন্সি আছে, হাবাস নামে এজেন্সি আছে, হাবাসের অধীনে ইনফোকাস, রিপল, হাবাস মিডিয়া, হাবাস ডিজিটাল, এইসব আই পজিটিভ নামে। এবং আমাদের বিরুদ্ধে সম্প্রতি তোফাল ভাই এবং ইনু ভাইকে বলবো, সম্প্রতি আমরা এই সংহতি সভার 2টি সংহতি সভায় পরে আমরা শুনেছি কেউ অসন্তুষ্ট হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে কেউ যদি অসন্তুষ্ট হয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমাদের কোনো আচরণ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এটা বাংলাদেশ থেকে, এখানে বাংলাদেশ থেকে 200 থেকে 400 কোটি টাকার বিজ্ঞাপন চলে যাচ্ছে।
যেটা আমরা সবাই মরে যাব যদি এটা চলে যায়। কিন্তু এই ঘটনাটিতে কিন্তু তার মানে এই নয় ব্যক্তিগতভাবে হার্ট করতে চাই না বলে আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করব না। এই স্ট্রং নেটওয়ার্কের মাধ্যমে তাদের নিজস্ব দাবিকৃত নেটওয়ার্ক। এবং পরেরটাই যাই আমরা, তারা কি বলছে, তারা বলছে পরেরটাই যাই, এই যে অ্যাডশার্প টেকনোলজিটা হচ্ছে 2 জেলায় 2 দেশে 2 রকম বিজ্ঞাপন দেখাবে, তারাই বলছে। পরেরটাই যাই, এখানে বলছে টেইলার কমিউনিকেশন ফর বাংলাদেশ মার্কেট, বাংলাদেশ মার্কেটের জন্য পৃথক টেইলার বিজ্ঞাপন তারা প্রচার করবে, তারা নিজস্ব ঘোষণা দিচ্ছে। পরেরটায় যাই, তারা নিজেরাই বলছে ভারতে যখন লাক্স চলবে বাংলাদেশে যখন ফেয়ার অ্যান্ড লাভলি চলবে, যেটা তথ্য মন্ত্রণালয়ের ব্রডকাস্ট আইনের কেবল সম্প্রচার আইনের 19-13 ধারা অনুযায়ী 2 বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ। এই ঘোষণার প্রেক্ষিতে এই যে তারা ভারত সহ, এখন তো এখানে দুঃখজনক বাংলাদেশকেও ভারতের অংশ বানায় ফেলতে চায় তারা যখন এইভাবে ম্যাপ বানায়। এরপর একটা বাইরে দেখলে কষ্ট লাগে, এটা বাধ্য। হ্যাঁ, এরপরেরটাই যাই, এদের রেট আছে। এরা কি করেছে, এদের ষড়যন্ত্রটা কি? এদের ষড়যন্ত্র শুরু হয়েছে 2 বছর আগে। আমাদের কিছু কিছু স্পেসিফিক বাসায় 100টা মিটার লাগিয়েছে তারা, যার আমরা দীর্ঘদিন প্রতিবাদ করে আসছি। মিটার লাগিয়ে প্রমাণ করছে স্টার জলসা ছাড়া বাংলাদেশে নাকি কেউ দেখে না কিছু। এই যে তারা একটা রেটিং এজেন্সি বানাইছে, যেখানে স্টার জলসার এজেন্সি রেটিং হচ্ছে 20 এবং চ্যানেল আয়ের 2, 71, 1.5, মানে 1.5 রেটিং এর উপরে কিছু নাই। স্টার জলসা নাকি 20। আমরা তদন্ত করে দেখছি ওই 20 যে 100টা বাসায় তারা দিয়ে রাখছে, সারাদিন এই টিভিগুলি দেখে হচ্ছে যারা আমাদের ডোমেস্টিক হেল্প বলে থাকি। এবং ডোমেস্টিক হেল্পদের কে কতক্ষণ টিভিটা দেখে তার উপরে টিভির রেটিং, তার উপরে আমাদের বিজ্ঞাপনের রেট নির্ভর করে। এবং এই ঘটনা এইখানে আমরা যেটা এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা লক্ষ্য করেছি যে 400 কোটি টাকার তাদের একটু রেটটাই যায়, তাদের বিজ্ঞাপনের রেট আছে, কিন্তু তাদের বিজ্ঞাপনের রেট এবং 4টা চ্যানেলে গত এই 1 বছরে 400 কোটি টাকার আজাদ ভাই 400 কোটি টাকার বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। এবং আমরা একটু এনবিআর এর শুল্ক গোয়েন্দা বিভাগের ডিজি ডক্টর মইনুলের বক্তব্যটা দেখতে চাই। মিডিয়া ইউনিটের মত বিনিময়ে আবার ফিরে আসবো একটা বিরতির পর। রাজধানীর গুলশানের একটি হোটেলে চলছে মিডিয়া ইউনিটের মত বিনিময় সভা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যারা মিডিয়ার সাথে আমরা জড়িত আছি, আমরা কিন্তু সবাই একই পরিবার। তো আমাদের সমস্যাটা সমাধান করার জন্য এরকম একটা সংগঠনটা ইটস ভেরি ওয়েলকাম। এবং এর জন্য আমি প্রথমেই আই গট ইনভলভ। এর সাথে যখন আমাকে ওনারা রিকোয়েস্ট করলেন দ্যাট আই শুড কাম, আই এগ্রিড। এখানে যে কথাটা প্রথমে থেকে আমি আপনাদের আপনারা অনেকজন ছিলেন ঢাকা ক্লাবের যে মিটিংয়ে, এই যে বিজ্ঞাপনের যেটা সমস্যাটা আজকে যেটা বাবু ভাই যে কথাটা বলেছেন 100% জাস্টিফাইড, যে আপনার এই 400 কোটি টাকা কেন আমাদের বিজ্ঞাপনটা চলে যাবে। এই কথাটা আমি কিন্তু উনি যখন প্রথম আমাকে এই কথাটা বলা হয়েছে, আমি তখন বলেছিলাম দ্যাট এটা খুব সিম্পল সলিউশন আছে, এটা বাংলাদেশ ব্যাংক না বুঝে এটা অনুমতি দিতেছে। এটা বাংলাদেশ ব্যাংককে আমরা গিয়ে যদি আর কিছু করতে হবে না, আর কোথাও যেতে হবে না, শুধু বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে যদি আমরা পয়েন্ট আউট করি যে আইনে এটা অ্যালাউড না, দে আর বাউন্ড টু লিসেন। এমন কোনো কথা নাই দ্যাট তারা হয়তো আই এম সেইং দ্যাট তারা ইচ্ছাকৃতভাবে করে নাই, হয়তো ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যার ভুল হয়েছে, তারা বুঝে নাই, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। একটা লুপহোলের মাধ্যমে এই অনুমতিটা তারাও হয়তো ওনারা দিয়েছেন। এখন তারপরেও কিন্তু গেলাম, আমি আবার তথ্যমন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। ওনার সাথে দেখা করার পরে উনি এই জিনিসটা পরিষ্কার করে দেওয়ার জন্যে যে এটা যে হচ্ছে বিজ্ঞাপনের, এটা যে আইনের আগেনস্টে হচ্ছে, সে কথাটার জন্য উনি একটা সার্কুলার ইস্যু করে দেন। সেই জিনিসটা আমাদের আরো পক্ত হয়ে গেল যে ঠিক আছে, দিস ইজ বেআইনি। আমার জানার মতন এই যেটা আমাকে বলা হয়েছে দ্যাট ইউসি এখানে কিন্তু উনি যে প্রেজেন্টেশন দেখিয়েছেন, there are
two issues to this present, this thing. একটা হচ্ছে একটা রিপল বলে একটা অর্গানাইজেশন, তারা ক্লেম করতেছে দ্যাট দে আর দি এজেন্ট ফর সাম অফ দি চ্যানেলস, কিন্তু এছাড়াও ফর এক্সাম্পল প্রাণ, আমি ইন দ্য মিন টাইম আমি কিছু তদন্ত করেছি, প্রাণ কিন্তু রিপেলের মাধ্যমে যায় না, প্রাণ কিন্তু এদের কাছে ডাইরেক্টলি গিয়ে তারা, বিকজ প্রাণ ইজ টেকিং আ সেপারেট পারমিশন, ডাইরেক্ট পারমিশন বাংলাদেশ ব্যাংক থেকে প্রাণ নিচ্ছে, রিপেল একটা পারমিশন নিচ্ছে, আবার প্রাণ নিচ্ছে অন দ্য গ্রাউন্ড দ্যাট আমি আমার জিনিসগুলি এক্সপোর্ট করতেছি, আমার এক্সপোর্ট জিনিস যেটা আমি করতেছি সেটাকে আমি বিদেশে প্রমোট করতে চাই, তার জন্য আমি অ্যাডভার্টাইজ করতে চাই, তার জন্য আমাকে পারমিশন দেওয়া হোক, দ্যাট ইজ ফাইন। যে কথাটা বাবু ভাই বললেন, যদি প্রাণ সে জিনিসটা আপনার এক্সপোর্ট করতেছিল ইন্ডিয়ান মার্কেটে, তাহলে তারা ওখানে অ্যাডভার্টাইজ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রাণ তো ইন্ডিয়াতে এক্সপোর্ট করছে না, প্রাণকে তো ইন্ডিয়াতে তো ঢুকতেই দিচ্ছে না, ওখানে তো ট্যারিফ ব্যারিয়ার্স আছে, নর্থ ইন্ডিয়াতে কিছু নর্দার্ন সাইডে, কিন্তু মেন ইন্ডিয়াতে আসতেছে না। তো আমার যে কথাটা হচ্ছে দ্যাট প্রাণ যদি করতে চায় মালয়েশিয়াতে, সৌদি আরেবিয়াতে, ওটার জন্য তারা অ্যাডভার্টাইজ করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। অথবা যদি করতে চায় যে জিনিসটা বাবু ভাই বললেন, ওদের দুইটা ফিড আছে, ইন্ডিয়ান ফিডে তারা করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে তো ইন্ডিয়ান ফিডে না করে সে কিন্তু বাংলাদেশ ফিডে অ্যাডভার্টাইজ করতেছে। তো তুমি যদি ইফ ইউ আর ওয়ান্টিং টু প্রমোট ইউর এক্সপোর্ট ইন ইন্ডিয়া, তাহলে তুমি ইন্ডিয়ান ফিডটাতে অ্যাডভার্টাইজ করো, তুমি বাংলাদেশ ফিডে কেন অ্যাডভার্টাইজ করতেছো? এই একটা লুপহোল ছিল, যেটার জন্য এটা কিন্তু দিস দে আর নট ডুইং থ্রু রিপল, এটা তারা ডাইরেক্ট করতেছে। কিন্তু সো আমার যে কথাটা হলো, আমি যেটা আমাকে যেটা অ্যাসিওর করা হয়েছে যে গত 10 দিন থেকে কিন্তু আপনার প্রাণ ছাড়া বাংলাদেশ ফিডে কিন্তু আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে না। তো আমার কথা হলো কি, আমাদের যে এই আন্দোলনটা ছিল, যেটা আমরা এই যে উদ্যোগটা নিয়েছি, এটা অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এবং আমি মনে করি আর 7 দিন 10 দিনে বাংলাদেশ গভর্নর দেশের বাইরে ছিলেন, উনি এখন ফিরেছেন, আমরা ওনার সাথে দেখা করে এই বাকিটা যে স্মল এলিমেন্টটা যেটা বাকি আছে সেটাও আমরা কিন্তু বন্ধ করে দিতে পারবো। সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ আ বিগ প্রবলেম। এই সমস্যাটাকে নিয়ে আমরা ডেফিনেটলি, আমি বাবু ভাইয়ের সাথে একমত, 400 কোটি টাকা ইজ আ বিগ অ্যামাউন্ট এন্ড দিস হ্যাড টু বি। কিন্তু এর পরে আমার যেটা কথাটা ছিল দ্যাট এর থেকে আরো মোর ইম্পর্টেন্ট ইস্যুস আমাদের যে মিডিয়া, যেটা উনি কথাটা বললেন না, উনি কিন্তু এই পয়েন্টে গিয়ে মোর যেটা আমি যেটা মনে করতেছি, ইট ওয়াজ মোর, আই ডোন্ট থিঙ্ক এটা বেশি আমরা কিন্তু ওটাকে ফোকাস করা হয়েছে। আই থিঙ্ক লেট আস ফোকাস আমাদের মেন জিনিসটা কি, আমরা কি চাচ্ছি, যেটা আমরা উনি যে জিনিসটা নিয়ে শুরু করেছিলেন, দ্যাট উই শুড বি ট্রিটেড লাইক অ্যান ইন্ডাস্ট্রি। আমাদেরকে শিল্পে, মানে দিস মাস্ট বি ফার্স্ট, আমাদেরকে নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে ডোমেস্টিক ট্যালেন্টটা আছে, এই যে ডোমেস্টিক ট্যালেন্টটা আমাদের, এটাকে আমরা কিভাবে উই ক্যান ইউটিলাইজ ফার্দার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে যে আমরা প্রতিযোগিতা করতে আমরা রাজি আছি, আমরা সব জায়গায় প্রতিযোগিতা করেই আমরা টিকে আছি। আজকে বাংলাদেশ যেখানে চলে এসছে, আনবিলিভেবল, মানে আমি ওই লাইনে গেলাম না সময়ের জন্য, কিন্তু বাংলাদেশ আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জায়গায় পৌঁছে গেছে ওয়ার্ল্ডে, ইট ইজ ইনকনসিভেবল। আমি জাস্ট একটা জিনিস শুধু বলতে চাই যে যখন আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছিলাম, তখন সবাই বলেছিল আমরা অ্যাজ এ কান্ট্রি আমরা সার্ভাইভ করব না, আমরা বাস্কেট কেস হব। আজকে আমরা পাকিস্তানের তুলনায় এভরি সিঙ্গেল ক্রাইটেরিয়া যদি আপনি কম্পেয়ার করেন, আমরা পাকিস্তানকে বিট করে দিয়েছি। whether it be export, whether it be reserve, whether it be per capita income, whether it be GDP, whether it be GDP growth, whether it be tax collection, I can go on and on, power generation, anything, সবগুলিতে আমাদের কিন্তু we have beaten Pakistan.
সো আমার যে কথাটা হইলো দ্যাট মিনস আমরা পারি, আমাদেরকে যদি পরিবেশটা তৈরি করে দেওয়া হয় আমরা কিন্তু পারি, এটা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি। তো আমরা মিডিয়াতে কেন পারবো না? আমরা জমিন আছে যেখানে উনি অলরেডি একটা মিডিয়া সেন্টার প্ল্যান করতেছেন, গাজীপুরে ওনাদের জমিন আছে সেখানে উনি একটা ফিল্ম সিটির প্ল্যানিং করতেছেন। দিজ আর দ্য থিংস আই থিঙ্ক আমাদের ডিমান্ড, দ্যাট ইজ আর ডিমান্ড। আই ডোন্ট থিঙ্ক দ্যাট এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, এবং আমাদের নিজেদের মধ্যে আমি সবসময় মনে করি দ্যাট উই শুড বি ইউনাইটেড, আমাদের নিজেদের মধ্যে উই শুড নট হ্যাভ। তো আমি আশা করি যে যদিও আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি যদি হয়েও থাকে, আমি আশা করি এটা কিন্তু আমরা সলভ করে নিব নিজেদের মধ্যে। বাবু ভাই নিজেই বলছেন দ্যাট এটা কোনো পার্সোনাল কিছু ছিল না, উনি একটা নীতির উপরে ছিলেন দ্যাট দ্য অ্যাডভার্টাইজমেন্ট মাস্ট নট হার্ট আস। তো সেটা দ্যাট সলিউশন হয়ে গেছে, আই থিঙ্ক দ্যাট ইজ পাস্ট। এখন উই শুড গো ফরওয়ার্ড উইথ আদার ম্যাটার্স। তো আমি অনেক সময় নিয়ে নিয়েছি, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখী থাকেন, এই কথা বলে আমি আমার ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সালমান ভাই। মানে আমাদের আপনি ব্যবসার অন্যান্য ফিল্ডে অনেক বেশি কাজ করেন, মিডিয়া সম্পর্কে আপনার মোটামুটি সম্যক ধারণা আছে। আমরা খুবই খুশি হলাম, এবং আমাদের ব্যবসায়িক নেতারা যে সবাই মিডিয়া নিয়ে ভাবছে, আমরা এই জন্য খুবই আনন্দিত। আমি আরেকজন নেতা, আমাদের ব্যবসায়িক নেতা আজাদ ভাইকে অনুরোধ করব সংক্ষেপে কিছু। রাজধানীর গুলশানে চলছিল মিডিয়া ইউনিটের মত বিনিময় সভা, এই বিরুদ্ধে আমরা নিব একটা বিরতি। রাজধানীর মহিলা সমিতিতে শুরু হয়েছে বটতলা রঙ্গমেলা 2016 উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় কর্নেল তাহেরের জীবনী নিয়ে নাটক। ক্রাচের কর্নেল সাদুজ্জামানের এই উপন্যাসের ভিত্তিতে নির্মিত হয়েছে নাটকটি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন নাট্যকার সৌম্য সরকার। স্বাগত সৌম্য সরকার। একটু জানতে চাই যে ক্রাচের কর্নেল এই সময়ে মঞ্চে আনার চিন্তাটা কেন হলো? এই সময় না, এটাকে আমাদের ঠিক এটা মঞ্চে আনার পরিকল্পনা ঠিক আগে থেকেই ছিল। যখন আমরা এর আগের নাটকটি করি আমাদের দ্য ট্রায়াল অফ মাল্লা মিলিয়ে, তখন আমরা এই উপন্যাসটি পড়েছিলাম প্রস্তুতি হিসেবে, এবং তখনই আমরা ভেবেছিলাম যে ক্রাচের কর্নেলের মধ্যে নাট্য উপাদান আছে এবং আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং তারপর আমরা 1 বছর প্রস্তুতি নিয়েছি, উপন্যাসটির সাথে কথা বলেছি, তারপর আমরা নিজেরা বসেছি যে আমরা আসলে কতটুকু পারবো এটা করতে, এবং তারপর আমরা এটা নাট্যরূপে হাত দিয়েছি। আমি একা নাট্যরূপ দিইনি, আমার সাথে সামিনুল লুৎফানিত্রা উনিও নাট্যরূপ দিয়েছেন, আমরা দুজনে মিলে করেছি। সৌম্য সরকার, এই যে আমাদের এখানে ইতিহাস এবং ইতিহাসের চরিত্রগুলিকে নিয়ে আসাটা সবসময় খুব বেশি চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটা প্রথম দফায় সাদুজ্জামান পার করেছেন, কিন্তু পরবর্তীতে আপনাদের সামনে চ্যালেঞ্জটা আরও বেশি, কারণ এটা আসলে বলা যায় যে 3Dতে চলে আসতেছে বা বাস্তব জীবনে চলে আসতেছে। সেটি কোনো ধরনের অতিরিক্ত চাপ ছিল কিনা আপনাদের? অবশ্যই, মানে যেটা কি উপন্যাসে একটা শব্দ দিয়ে একটা চিত্র তৈরি করা যায়, একটা আখ্যান তৈরি করা যায়, কিন্তু সেইটাকে যখন আমরা মঞ্চে বা আমাদের সিনেমায় নিতে হয়, তখন আমাদের কিছু দৃশ্যকল্প তৈরি করতে হয়। এবং 300-র বেশি পেজের একটা পৃষ্ঠার একটা উপন্যাসকে আমাদের যখন 40 পেজের মতো একটা টেক্সটে নামাতে হয়, তখন চ্যালেঞ্জটা অনেক গভীর হয়ে ওঠে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে যখন শুধু তো ডায়ালগ দিলে হয় না, শুধু সংলাপে হয় না, আমাদের অনেকগুলো কোরিওগ্রাফি দরকার হয়। আমার সময় একদম শেষ হয়ে গেছে, খুব সংক্ষেপে জানতে চাইবো যে নাটকটি সম্পর্কে আপনার প্রত্যাশা কি যখন মঞ্চে এসেছে? মানে নাটকটি আমরা অনেক আবেগ নিয়ে করছি, আমরা চাচ্ছি যে মানুষ নাটকটি দেখুক, এবং আমাদের বাংলাদেশে যে একটা বড় সমস্যা যে আমরা একজন হিরো খুঁজতে চাই, আমরা চাই যে এই নাটকটির মাধ্যমে সেরকম কিছু সমাধান আমরা দিতে পারবো, কিছু প্রশ্নের সম্মুখীন করতে পারবো মানুষকে, এবং আমার মনে হয় নাটকের সেটাই একটা উদ্দেশ্য, মানুষকে প্রশ্নের সম্মুখীন করা। সৌম্য সরকার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরে।